মাইট গাই কাকাশিকে তার নিজের সবচেয়ে বড় সিক্রেটটাও দেখিয়ে দেয়। তোমরা যারা নারুতো অ্যানিমে খুব ক্লোজলি দেখেছো, আবার বলছি একটু বেশি ক্লোজলি দেখেছো, তারা বুঝতে পারবে সেই সিক্রেট জিনিসটা কি। থার্ড গেট নিনজা ওয়ারে অবিতর মৃত্যুর পর কাকাশি অনেক বেশি ভেঙে পড়েছিল। মাইট গাই কিন্তু সেই সময় কাকাশির পাশে ছিল। এমনকি মিনাতো টিম 7-এ অবিতর জায়গায় মাইট গাইকে অ্যাড করা হয়েছিল। মাইট গাইও কিন্তু টিম 7-এর পার্ট ছিল। এটা অনেকেই জানে না, তাই তোমাদের জানিয়ে রাখলাম। মিনাতোর সাথে মাইট গাই, কাকাশি এবং রিন মিলে অনেকগুলো মিশন কমপ্লিট করতে থাকে। যাই হোক, দেখতে দেখতে এরপর কোন একটা মিশনে রিনও মারা যায়। আর এরপর থেকে কাকাশির মনে একটা বড় পরিবর্তন আসে। কাকাশি আগের থেকে অনেক বেশি ব্রুটাল আর ডিপ্রেসড হয়ে যায়। তখন কিন্তু মাইট গাই কাকাশির উপর নজর রেখেছিল। গাই সব সময় কাকাশির এলা হিসাবে কাজ করত। কাকাশি যদি কোন একটা মিশনে একটু হলেও বিপদে পড়তো, মাইট গাই সেখানে সাথে সাথে হাজির হয়ে যেত। ঠিক উল্টো ভাবে মাইট গাইও যদি কোনো বিপদে পড়তো, সেখানেও কাকাশি সাথে সাথে হাজির। যাই হোক, এভাবে আস্তে আস্তে আমাদের দুই রাইভেল মাইট গাই এবং কাকাশি বড় হতে থাকে। কাকাশি মাইট গায়ের সাথে মিশে এবং রাইভেলারির জন্য তার যে ডিপ্রেশন সেখান থেকে কিছুটা হলেও বের হয়ে এসেছিল। এরপর তারা একদিন নর্মালি ভিলেজের মধ্যে আড্ডা দিচ্ছিল। এই সময় কোন ভিলেজে নাইন টেলস অ্যাটাক করে বসে। নাইন টেলস যখন অ্যাটাক করেছিল, তখন ভিলেজের অনেক শিনোবিকে সেখান থেকে দূরে রাখা হয়েছিল। এদের মধ্যে মাইট গাই এবং কাকাশিও ছিল। যাই হোক, নাইন টেলস এর অ্যাটাকে কি হয়েছিল তা তোমরা সবাই জানো। এই সময় কুশিনা, নারুতো এবং পুরো কোনোয়া ভিলেজকে বাঁচাতে গিয়ে আমাদের সবার পছন্দের ক্যারেক্টার মিনাতো নামিকাজে সেখানেই মারা যায়। মিনাতো মারা যাওয়ার পর কাকাশি আরো বেশি ডিপ্রেসড হয়ে যায়। তারপর কাকাশি আবারও আনবুতে জয়েন করে এবং আগের মতোই সে তার ব্রুটাল মিশন গুলো কমপ্লিট করতে থাকে। মিনাতোর পর আবারও হোকাগে হয়েছিল হিরোজেন সারুতোবি। মাইট গাই হিরোজেনকে অনেক ভাবে রিকোয়েস্ট করে যে তাকেও যেন আনবু ব্ল্যাক কপসে অ্যাড করা হয়, যাতে করে সে কাকাশির খেয়াল আরো ভালোভাবে রাখতে পারে। একবার নয়, দুইবার নয়, মাইট গাই বারবার হিরোজেনকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু হিরোজেন মাইট গাইকে বারবার না করে দেয়। এর কারণ হলো আনবু ব্ল্যাক কপসে জয়েন হওয়ার জন্য যে পার্সোনালিটি দরকার সেটা কিন্তু মাইট গাইয়ের ছিল না। এখানে আমি হিরোজেনের সাথে একেবারে একমত। কাকাশির মতো শিনোবির পার্সোনালিটির জন্য আনবু ব্ল্যাক কপস পারফেক্ট। মাইট গাই অনেক পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মাইট গাই কাকাশির মতো অতটা স্মার্ট এবং চালাক নয়। কাকাশির এই অবস্থা দেখে মাইট গাইয়ের আসলে খারাপ লাগতে শুরু করে। এই জন্যই সে হিরোজেনকে আবার রিকোয়েস্ট করে সে যেন কাকাশিকে আনবু ব্ল্যাক কপস থেকে বের করে আনে এবং কোনো একটা গেনিং টিমকে লিড করার দায়িত্ব দেয়, যাতে করে কাকাশি তার ব্রুটাল পাস থেকে একটু হলেও বের হতে পারে। যাই হোক, মাইট গাইয়ের এত রিকোয়েস্টের পর হিরোজেন এবার রাজি হয়ে যায়। সে কাকাশিকে দায়িত্ব দেয় টিম 7-এর। ইয়েস, আমাদের চিরচেনা নারুতো, সাকুরা এবং সাসকে টিম 7। এটা হয়তো তোমরা অনেকেই জানতে না। মাইট গাইয়ের জন্যই কাকাশি টিম 7-এর লিডার হয়েছিল। এছাড়াও নারুতো এবং সাসকেকে ট্রেনিং দেওয়ার জন্য হিরোজেন ইচ্ছা করে কাকাশিকে সিলেক্ট করেছিল, কারণ তাদের সেফটি। একে তো কাকাশি অনেক বেশি ট্যালেন্টেড, দ্বিতীয়ত কাকাশি অনেক বেশি পাওয়ারফুল। কোনোয়া ভিলেজের যে সকল শত্রু ছিল তাদের জন্য নারুতোর সাসকে খুবই হাই প্রোফাইল এবং ইজি টার্গেট ছিল। তাদের থেকে নারুতোর সাসকে প্রোটেক্ট করার জন্য কাকাশি থেকে ভালো সেন্সে আর হতে পারে না। এছাড়াও মাইট গাই কাকাশির মাধ্যমে অন্য একটা স্টুডেন্ট সম্পর্কে জানতে পারে। সেও মাইট গায়ের মতো কোন রকম নিনজুৎসু এবং গেনজুৎসু ইউজ করতে পারতো না। ইয়েস, এটাই আমাদের রক লি। মাইট গাই রক লি সম্পর্কে জানার পর তাকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাতে থাকে। সত্যি বলতে রক লির জন্য মাইট গায়ের থেকে বেস্ট সেন্সে আর হতেই পারে না। শুধুমাত্র রক লি নয়, মাইট গায়ের টিমে 10-10 এবং নেজিও অ্যাড হয়। মাইট গায়ের টিমের নাম ছিল টিম 9, অর্থাৎ টিম গাই। পার্সোনাল ভাবে এই টিমটা আমার খুবই পছন্দ ছিল, স্পেশালি নেজি আর রকলির রাইভেলারি এবং মাইট গাই আর রকলির বন্ডিং। এছাড়া বরাবরের মতো একটা ইউজলেস ক্যারেক্টার 10-10। এই টিমটা কিন্তু পুরো ওজি নারুতোতে অনেক বেশি আন্ডাররেটেড ছিল। যাই হোক, ধীরে ধীরে মাইট গাই রকলির সাথে আরো বেশি অ্যাটাচ হতে থাকে। কারণটা খুবই সিম্পল, রকলিও তারই মতোই। শুধুমাত্র মাইট গাইও নয়, রকলিও মাইট গাইকে অনেক বেশি সম্মান করতে থাকে, একটু বেশি সম্মান করতে থাকে। পার্সোনালি ভাবে এই দুজনের বন্ডিং আমার কত বেশি ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এদের বন্ডিং নিয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও আনবো। এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট হলেই। সো প্লিজ ভিডিওটিতে এখনই লাইক করে দাও, আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। রকলি মাইট গাই আন্ডারে বিভিন্ন মিশন কমপ্লিট করতে থাকে। এছাড়াও মাইট গাইয়ের কাছে যত তাইজুৎসু নলেজ ছিল সে ধীরে ধীরে রকলিকে সবই শেখাতে শুরু করে এবং পুরো নারুতো অ্যানিমেতে এই দুজনই হয়ে যায় বেস্ট হার্ড ওয়ার্কিং ডুও। তাদেরকে দেখে সবাই মজা নিলেও তারা নিজেদের মতো হার্ড ওয়ার্ক করতে থাকে। রকলিরও একটা ড্রিম ছিল, একজন ট্রু শিনোবি হওয়ার ড্রিম। স্বাভাবিকভাবেই রকলির ব্যাক স্টোরিটা অনেক স্যাড ছিল। সে যেহেতু কোন রকম নিনজুৎসু আর গেনজুৎসু ইউজ করতে পারতো না, এই জন্যই একজন নিনজা
নিনজা হয়েছিল তার জন্য অসম্ভব বিষয়, কিন্তু রকলি লাকি ছিল তার সাথে ছিল মায়ের গায়ের মতো একজন সেন্সে, যে কিনা তার উইল অফ ফায়ার রকলির মধ্যে ইনপুট করেছিল। মায়ের গায়ে রকলিকে আশা দিয়েছিল যে সেও একজন ট্রু শিনোবি হতে পারে, জাস্ট ইউজিং হিজ তাইজুৎসু স্কিল। হ্যাঁ, মায়ের গায়ে রকলিকে শিখিয়েছিল যে তুমি শুধুমাত্র তোমার উইল পাওয়ার এবং তাইজুৎসু দিয়েই একজন ট্রু শিনোবি হতে পারবে। এভাবেই দেখতে দেখতে চুনিন এক্সাম চলে আসে। অন্যান্য দলের মতো টিম গাইও চুনিন এক্সামে পার্টিসিপেট করেছিল। এই এক্সামের সময়ই আমাদের টিম 7 এর সাথে দেখা হয় টিম 9 এর, আর এখানেই সাস্কের যে অরাটা ছিল সেটা রকলি একেবারে শেষ করে দিয়েছিল। যাই হোক, টিম 9 এখানে অন্যান্য শিনোবিদের মতোই 1 ভার্সেস 1 করতে থাকে। টেমারির সাথে ফাইট করে 10-10 এবং স্বাভাবিকভাবেই 10-10 হেরে যায়। এরপর নেজির সাথে ফাইট হয় আমাদের হিনাটার, এখানে আবার নেজি জিতে যায়। এরপর রকলির সাথে ফাইট হয় স্যান্ড ভিলেজের গারার সাথে। অবশ্যই রকলির জন্য গারা অনেক পাওয়ারফুল অপোনেন্ট ছিল। শুরুতে তো রকলি তার তাইজুৎসু ইউজ করে গারাকে ছুঁতে পারছিল না। পরবর্তীতে মাইট গায় রকলির শরীরে যে ওয়েট লাগানো ছিল সেটা সরানোর অনুমতি দিলে রকলি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এটা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দা ব্যাডেস্ট মোমেন্ট ছিল। সবাই রকলিকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছিল, স্পেশালি তেমারি। কে ভেবেছিল এই সামান্য ওয়েট ফেলে দিয়ে রকলি কিভাবে গারাকে হারাবে, বাট এরপরে যা হয়। পরবর্তীতে কিছু সময়ের জন্য রকলি গারাকে বেশ ভালো টক্কর দিতে থাকে। ফাইট করতে করতে এক পর্যায়ে রকলি তার তাইজুৎসুকে এত বেশি পুশ করেছিল যে তার অবস্থাও খারাপ হয়ে যায়। রকলি কিন্তু গারার অবস্থাও মোটামুটি ভালোই খারাপ করে রেখেছিল, কিন্তু গারা সুযোগ বুঝে রকলির হাত এবং পায়ে একটা বড় ইনজুরি করে ফেলে। এই সময়ই মাইট গায়ে এসে রকলিকে বাঁচিয়ে নেয়। মাইট গায়ে যদি এই সময় না আসতো রকলির অবস্থা আরো খারাপ হয়ে যেত। রকলির বাম হাত এবং বাম পা কিন্তু একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। এমনকি রকলির অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু রকলির ফাইটিং স্পিড এত বেশি ছিল যে সে অজ্ঞান হয়ে গেছে, মানে তার বোধ বুদ্ধিও নাই। এই অবস্থায় সে উঠে দাঁড়ায় গারার সাথে আবার ফাইট করার জন্য। এখানে আমার রকলির উপর রেসপেক্ট 100% বেড়ে যায়। সত্যি বলতে রকলি আসলে অনেক পোটেনশিয়াল ক্যারেক্টার ছিল। ওজি নারুতোতে রকলির একটা বড়সড় ইম্প্যাক্ট থাকলেও কেন জানি পরবর্তীতে সে স্ক্রিন টাইমই পায়নি। আমার মনে হয় রাইটার রকলিকে আরো ভালোভাবে ইউজ করতে পারতো।